সরকার বিভেদ সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতের মিডিয়া, বলছে জামাত। বিএসএফের গুলিতে নিহত এক, হাইকমিশনে হামলার প্রতিবাদে স্মারকলিপি। ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতের সাথে সংকট দ্রুতই কেটে যাবে, খাদ্যপণ্য আমদানিতে খোঁজা হচ্ছে বিকল্প উৎস। আলী ইমাম মজুমদার। ফের বেড়েছে মূল্যস্ফীতি, জীবনযাপন ব্যয় বৃদ্ধি, বাজারে সয়াবিন তেলের সংকট। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। পতিত সরকার অশান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ারও তাগিদ দেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, ৯০-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দাও জানান তিনি। দীর্ঘ ১৯ বছর পর শুক্রবার সকালে টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬ জেলার নেতাকর্মীরা অংশ নেন। সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পঞ্চগড় সদরের হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারা সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান।
ভোরে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। এতে আনোয়ারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়। এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রাটি কিছু দূর এগোলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইনকিলাব মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন পদযাত্রাকারীরা। সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই। প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও কলকাতার ডেপুটি হাইকমিশনকে জরুরি প্রয়োজন ছাড়া ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা হাইকমিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। জানা গেছে, তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। আগামী সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন এফওসি আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিস্ত্রির এটি হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। তিনি এমন এক সময় সফরে আসছেন যখন ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউ এয়ারের বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর 242। একিউ সূচক অনুযায়ী ঢাকার শুক্রবারের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে একিউআই স্কোর 190 নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মি সিটি। সমান স্কোর 190 নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর। 2023 সালেও বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের ফলে প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। জানান, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেওয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। রিপোর্ট করছেন রকন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা
দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, মানে এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে, ইন্ডিয়া পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয়। যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই, কিন্তু তাই না কথা যে আপনি অমুক দেশের পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই। কিন্তু এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজন আমাদের অনেক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। কোনোটাতে এখন হাত দেয়নি, কমানোর জন্য এখন হাত দেয়নি। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। আবারও নাগালের বাইরে দেশের সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি, যা জীবনযাপনের ব্যয় আরও বাড়িয়েছে। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি 1.14%। ফলাফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। বর্তমান বাস্তবতায় আপাতত মূল্যস্ফীতি নাও কমতে পারে আশঙ্কা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর। আরাফাত ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্ন আয়ের মানুষেরা তা হাড়ে হাড়ে টের পান। পকেটে টান পড়ে মধ্যবিত্ত মানুষজনেরও। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, কারণ আয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদের তো অসুবিধা আছে না। অসুবিধা আছে যে মধ্যবিত্ত যারা, গরিব মানুষ যারা, তাদের। সারা মাস বেতন পেয়ে আমাদের ছেলে সন্তানের দিকে তাকাইয়া আমরা একটা জিনিস কিনে খেতে পারছি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গেল নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি অক্টোবরের চেয়েও প্রায় 1% বেড়ে হয়েছে 13.80%, আর নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 11.38%। যদি সার্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে মূল্যস্ফীতিতে স্টিল না কমার একটা শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটা হচ্ছে যে আমরা যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর কারণে, এবং বাজারে যে পরিমাণ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু প্রভাব রয়েছে, এবং ফিউচার কনসিকুয়েন্স হবে যখন সেই টাকা বাজার থেকে উঠানো হবে তখনও কিন্তু আবার সুদের হার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দারিদ্র্যের কষাঘাতে বস্তিতে বাস করা এসব মানুষ মূল্যস্ফীতির হিসাব নিকাশ বোঝেন না। তাদের চাওয়া নিত্যপণ্যের দাম কমুক, দুবেলা দুমুঠো খাবার জোগাতে যেন হিমশিম খেতে না হয়। অভাব সংসারে দুইজনে কর্ম করিয়া সংসার চলে না ঢাকা শহরে। যে টাকা কামাই করি ওটাকে ঢাকা শহরে খরচা যায় আমার। ঘর ভাড়া দিব না খাইবো, বস্তিতে ঘর ভাড়া হইলে 10,000 টাকা করিয়া, 400 টাকা জমা দিয়ে রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে দেন? এক ঘরে 10 জন ফ্যামিলি, একজন রথের কামাই যদি 80-90 টাকা আলুর কেজি খাইতে হয় তাহলে একটা ফ্যামিলি কেমনে চলে? নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ও খাদ্যপণ্যের উৎপাদন খরচ কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। ফরেন কারেন্সি রিজার্ভের যে স্থিতিশীলতা। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
তেল নিয়ে আবারও তেলেসমাতি। একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট, অন্যদিকে বাড়ছে খোলা তেলের দাম। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। বোতলজাত তেলেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। খুচরা বিক্রেতা ও ক্রেতা উভয়ই অভিযোগ সংকট তৈরি করে সুবিধা নিচ্ছে কর্পোরেট সিন্ডিকেটগুলো। মেসবা হাসানের রিপোর্ট। ক্রেতা বিক্রেতার মধ্যে এই তর্কেই অনেকটা স্পষ্ট তেল নিয়ে তেলেসমাতির গল্প। দোকানে পর্যাপ্ত তেলের বোতল দেখা গেলেও বিক্রির তেল নেই বলছেন এই বিক্রেতা। তা নিয়ে দুজনের এই বাকবিতণ্ডা। সাজিয়ে রাখছেন, আবার বলছেন যে বিক্রি হয়ে গেছে। 2 লিটার আর এই আনা আছে 6 লিটার, ওটা তো সারের প্রথম আসি বলছি, এগুলো এখন ডেলিভারি যাবে গা, এগুলো নামাই দিতেছি। আমি সয়াবিন তেল কেনার জন্য এই পর্যন্ত মার্কেটের শেষ সীমানা থেকে এই পর্যন্ত আসছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কোয়ান্টিটিতে তেল আছে, কিন্তু তারা জানাচ্ছে যে এটা আমার এইমাত্র বিক্রি হয়ে গেছে, এর কাস্টমার নাই, বিক্রির যোগ্য নাই। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে একটু কম দেখা মিলেছে সয়াবিন তেলের বোতল। তবে বিক্রেতাদের মুখে সংকট দ্বিগুণ। সেই সাথে খোলা তেলের দাম বেশি হয়, রয়েছে বোতলজাত তেল খুলে বিক্রির অভিযোগও। এই সরকারকে কোম্পানিকে ধরা, কোম্পানি ধরবে ডিস্ট্রিবিউটার যদি মার্কেটে মাল পায় তাহলে দোকানদারকে দেবে। লুজ তেলের থেকে গ্যালান বোতলের জাত কম পড়ে রেট, এই অনুযায়ী আমরা কিন্তু মেলা দিন লুজটা সয়াবিন তেল আমাদের ফর্তা হয় না দেখে মার্কেটের মধ্যে পর্যাপ্ত গ্যালান সরবরাহ ছিল দেখে আমরা গ্যালানে সবাই বিক্রি করছি। অনেক বেশি, কই ছিল 52 টাকা, কই 82 টাকা কেজি। 1 কেজি তেল কিনতে যদি 182 টাকা দিয়ে, তাহলে মাসে চাউল কিনবো কত দিয়ে, ডাল কিনবো কত দিয়ে বলেন। শুধু ভোজ্য তেলের নয়, আমদানি শুল্ক কমানোর পরেও কমেনি পেঁয়াজ ও আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে রেট ছিল মোটামুটি ওই কিন্তু আরদের মধ্যে সাইড বাজার একটু বাড়তি আছে। ছোট ব্রয়লারটা অনেক বেশি দাম, বড়টাতে ছোটটা প্রায় 20-25 টাকা গ্যাবে আরদেই কিনা লাগে। অবস্থা সুবিধার না, সবজি কিনতে মাংসের খরচ বাইরে হয়ে যায়। শীতের সবজি বাজারে আসলেও দামের তেমন পরিবর্তন নেই। এক বাজার থেকে অন্য বাজারের ব্যবধান প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, আলু 90 টাকা। আলু পুরানটা 80 টাকা কেজি, নতুনটা 120 টাকা কেজি, লাউ 60 টাকা পিস। শীতকাল আসছে না, দাম কমে নাই, দাম আরো বাড়ছে। সিরিয়াল দরকে মনে করেন এই চাউলটাই আনতে যাই, এইটা না করি দোকানে কমাইলেই ভালো। সিন্ডিকেট দমনে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি অতি মুনাফাভোগীদের আইনের আওতায় নেয়ার দাবি ভোক্তাদের। মেসবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মফিজউদ্দিন জানান, শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দনের 7 দিন এবং রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে এবং পরদিন চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। গত 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনায় আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা 31 জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত 6 মামলায় গ্রেফতার করা হয়েছে 41 জনকে। আমাদের বিজ্ঞ আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই। এবং চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি, সে অত্যন্ত সুসজ্জিত ছিল, তার হেলমেট পরা ছিল, অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। উপজেলার চর লক্ষ্মীপুর নন্দীবাজার মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবদিন জানান, শুক্রবার নন্দীর বাজারে একটি মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপসচিব ডক্টর ফরহাদ মাহফিলে অংশ নিতে ঢাকা থেকে বরিশালে আসেন। বিকেলে মিরগঞ্জ ফেরিঘাট থেকে একটি 3 হুইলারে চড়ে মুলাদী সদরে চর লক্ষ্মীপুরে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। 3 হুইলারটি হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছলে হঠাৎ করে একটি কুকুর সামনে এসে পড়ে। তখন চালক আকস্মিক ব্রেক করলে 3 হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মৃত্যু হয় ফরহাদ হোসেনের। সীমান্ত এলাকায় পর্যটকদের ছিনতাই সহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে আনা ভারী আগ্নেয়াস্ত্র সহ 3 সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল তাহিরপুর উপজেলার টেকের ঘাটের রাজু আহমেদ, মোহাম্মদ জামাল মিয়া ও মোহাম্মদ রাসেল মিয়া। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত রুলার সম্মেলন 2024-এ এসব কথা বলেন তিনি আরও বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের সংস্কারের জন্য রোড ম্যাপ নেওয়া হয়েছে। আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা বিচার বিভাগের সাথে জনগণের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলেও তিনি জানান। আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি, সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। আলেপ্পো এবং হামার পর এবার সিরিয়ার 3য় বৃহত্তম শহর হোমসের খুব কাছে পৌঁছে গেছে বিদ্রোহীরা। এমন অবস্থায় সেখান থেকে চলে যেতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে রুশ বাহিনী। ধারণা করা হচ্ছে হোমসে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে রুশ বিমান বাহিনী। নির্দেশনা পাওয়ার পরই শহরটি থেকে সাধারণ মানুষ পালিয়ে যেতে শুরু করেছে। একের পর এক বড় শহরের নিয়ন্ত্রণ হারানোর পর কোণঠাসা হওয়ার পথে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নিজ দলের নেতাকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। স্থানীয় সময় গেল মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় নিজের ক্ষমতাসীন দলের নেতা হান দং হুনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রবাসের খবর। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরবে যাত্রা শুরু করল প্রবাসযাত্রা.com। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দার ব্রাঞ্চ অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাসযাত্রার সিইও জহিরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান রোমেল ও জেদ্দার ব্রাঞ্চ পার্টনার মনির হোসেন। দালাল মুক্ত বিদেশ যাত্রা নিশ্চিত করা এবং বিদেশি কোম্পানিতে বাংলাদেশের দক্ষ জনবল বাড়াতে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রবাসযাত্রা.com প্রতিষ্ঠানটিতে বিদেশে চাকরির সন্ধান, চাকরিতে যোগদান করতে ভিসা, ম্যানপাওয়ার, বিএমইটি ট্রেনিং, দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কাজের ট্রেনিং, কোম্পানির জন্য প্রফেশনাল সিভি বানানো সহ অন্যান্য সেবা দেওয়া হয়। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। দাপুটে বোলিংয়ের পর আক্রমণাত্মক ব্যাটিং, এই দুয়ের মেলবন্ধনে পাকিস্তানকে অনায়াসে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ ফাইনালে উঠল বাংলাদেশ। ইকবাল ইমনের 4 উইকেটের পর অধিনায়ক আজিজুল হাকিমের ঝোড়ো অর্ধশতক বাংলাদেশের জয় আসলো 7 উইকেটে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রোববার ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল। ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ
10 জনের দল নিয়েও শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালোদের জয়ের নায়ক হলেন গোলরক্ষক সাকিব আল হাসান। কিছুদিন আগে চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে 3-1 গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। তবে এদিন তাদের সব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন মোহামেডানের গোলরক্ষক সাকিব। ম্যাচের তখন 24তম মিনিটে রাকিব হোসেনকে বক্সের বাইরে ফাউল করায় লাল কার্ড দেখেন দুজন। এরপর এক মিডফিল্ডারকে তুলে বদলি হিসেবে নামানো হয় গোলরক্ষক সাকিবকে। বিরতির পর 58তম মিনিটে মাঝমাঠের কিছুটা নিচ থেকে রাহিমউদ্দিনের বাড়ানো থ্রু বলে ম্যাচের একমাত্র গোলটি করেন দিয়াবাতে। তাতে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা। এ জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল মোহামেডান। আর এর সাথে শেষ করছি মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। পতিত সরকার বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতের মিডিয়া, বলছে জামাত। বিএসএফের গুলিতে নিহত 1, হাই কমিশনে হামলার প্রতিবাদে স্মারকলিপি। ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতের সাথে সংকট দ্রুতই কেটে যাবে, খাদ্যপণ্য আমদানিতে খোঁজা হচ্ছে বিকল্প উৎস। আলী ইমাম মজুমদার। ফের বেড়েছে মূল্যস্ফীতি, জীবনযাপন ব্যয় বৃদ্ধি, বাজারে সয়াবিন তেলের সংকট। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।